আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি হচ্ছে। হাতিরপুল, CR দত্ত রোড এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা যায় অনেকেই কোরবানি দিচ্ছেন। তারা জানান, ঈদের দিনে কসাই সংকট এবং জায়গা সংকুলন না হওয়ার কারণে তারা ঈদের দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন। কসাইরা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেন বলেও জানান অনেকেই। এলাকাটিতে রাস্তার ডিভাইডারের কোরবানির বর্জ্য ফেলায় তা দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। কাউন্সিলররা জানান, প্রথম দিনের শতভাগ বর্জ্য নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার করা সম্ভব হয়েছে। দ্বিতীয় দিনে যেসব কোরবানি হচ্ছে সেগুলোর বর্জ্য সরাতে কর্মীরা কাজ করেছেন। দ্রুত সময়ে পরিষ্কার করা সম্ভব হবে বলে জানান তারা। যে ঈদের দ্বিতীয় দিন একটু ভেজাল কম থাকে, কষাই জলদি আসে, এই কারণে ঈদের দ্বিতীয় দিন দেওয়াটাই সুবিধা মনে করি। 3টা গরু আমরা 3 ভাই দিই। দেখা যায় জায়গারও স্বল্পতার কারণ আছে, যে কারণে লোকেরও সময় কম, যে কারণে কালকে 2টা দিয়েছি, আজকে 1টা দিয়েছি আর কি। কোরবানি ঈদের ছুটিতে যথারীতি ঢাকা এখন ফাঁকা। নেই চিরচেনা যানজট, রাস্তাঘাটে নেই মানুষের ভিড়। ছুটি আর রাস্তাঘাটের এমন অবস্থার সুযোগে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় মানুষের ঈদ উদযাপন। বিশেষ করে শিশুদের আবদার সবচেয়ে বেশি। তবে চলমান টানা গরম আবহাওয়ার কারণে অন্যান্য বারের তুলনায় খানিকটা কম ভিড় দেখা যায় বিনোদন কেন্দ্রগুলোতে। এরপরেও থেমে নেই মানুষের ঈদ উদযাপন। আসলে ঈদে যেহেতু বাড়ি যাওয়া হয় না, তো বাচ্চাদের তো বিনোদনের দরকার আছে, তাদের মানসিক বিকাশের জন্যই আসলে আমার এখানে আসা। যে বাচ্চা যেহেতু বইতে দেখছে, বাস্তবেও দেখে শিখুক, সেই জন্য আসলে আসা। হ্যাঁ, ঈদের সময় একটু অবসর পাওয়া যায়, এটিও একটা ব্যাপার। আরেকটি হচ্ছে বাচ্চাদের সাথে আসলে একটু প্রাণী জগতের একটা পরিচয় হোক, বাচ্চারা ডিভাইস থেকে মনোযোগটা অন্যদিকে সরাক, এটা আমরা এক্সপেক্ট করি। এবং আমাদের দেশে তো আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের জায়গা অনেকখানি কমে গিয়েছে। সো চিড়িয়াখানাটা আমাদের কাছে সেদিক থেকে মনে হলো যে একটা নির্মল এন্টারটেনমেন্টের জায়গা। বাঘ দেখছি, অনেক ভালো লাগছে। আইছি সাভার থেকে, অনেক দূর থেকে আইছি, তবে এখানে আসবে এর লেগে লইছে, ঘোরানোর লেগে সবকিছু দেখবো। দর্শক, রাজধানীর শ্যামলীর শিশু মেলায় আছেন সহকর্মী সাদিয়া কানিজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিয়া, যদিও আবহাওয়ার অনুকূলে নয়, গরমও বেশ পড়েছে সকাল থেকে, এরপরও বিনোদন কেন্দ্রে কেমন দেখছেন মানুষের উপস্থিতি জানাবেন। ফারিয়া, যানজটের নগরীতে আসলে কোলাহল মুক্ত সময় কাটানোর সুযোগ আসলে মানুষের খুব কম। সেই জায়গা থেকে কিন্তু ঈদের সময়গুলোকে মানুষ বেছে নেয় পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরার জন্য। এবং শিশুরা কিন্তু ঘরবন্দি থাকতে থাকতে এক সময় তাদের মানসিক বিকাশ খুব বেশি একটা বাড়ে না। সেই কারণে কিন্তু বাবা মা চান যে এই ফাঁকা ঢাকায় যদি কিছুটা সময় শিশুদেরকে নিজেদের মতো করে দেয়া যায়, তাদেরকে বিনোদন কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো তাদের মানসিক বিকাশে সহায়তা করবে। তো সেই জায়গা থেকেই বাবা মারা মনে করছেন যে এই জায়গাগুলোতে নিয়ে আসা উচিত। এবং সকাল থেকেই তারা সন্তানদেরকে নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছে বিভিন্ন বিনোদন কেন্দ্র। আমরা একটু আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে শিশুরা বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখে আসলে তারা অনেক আনন্দিত, খুশি। তারা বলছেন যে মোবাইলের ডিভাইস থেকে আসলে তাদেরও মনোযোগ সরানো উচিত। শিশুরাও কিন্তু বুঝতে শিখছে একটু একটু করে। আর যেহেতু এখন রাজধানী ফাঁকা, এক স্থান থেকে আরেক স্থানে দ্রুতই যাওয়া সম্ভব যানজটমুক্ত রাজধানীতে, সেই কারণে কিন্তু আরও বেশি তারা বিনোদন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ব্যস্ত সময়ে আসলে সেটার সুযোগ হয় না, সেই কারণে যেহেতু ঈদের ছুটি এখন, সেই কারণেই তারা আসছেন। আর গতকাল যেহেতু কোরবানির ঈদ ছিল, ব্যস্ততার কারণে সন্তান নিয়ে বের হতে পারেনি বাবা মারা, সেই কারণে আজকে সেই ব্যস্ততা কাটিয়ে তারা সন্তানদেরকে নিয়ে বের হয়েছে। আর তারা পশু প্রাণী দেখে এবং এখন বিভিন্ন রাইডে তারা আসলে ঘুরে দেখছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শ্যামলী শিশু মেলায় আছি, সেখানে বিভিন্ন রাইডে উঠছে, তারা খুশি আনন্দে আসলে মেতে উঠেছে। তো ফারিয়া, শ্যামলী শিশু মেলা থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। নানা প্রতিশ্রুতি আর উদ্যোগের পরও নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না এবারও। ঢাকার পোস্তায় মান ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে 200 থেকে 900 টাকায়, আর ছাগলের চামড়ার দাম মাত্র 10 টাকা। কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম গেলবারের তুলনায় ঢাকায় 50 থেকে 100 টাকা বাড়লেও নির্ধারিত দরের চেয়ে কমে বিক্রি হয়েছে 275 থেকে 300 টাকা।
অন্যদিকে ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছেন আড়তদাররা। প্রথম দিনে লক্ষ্যমাত্রার ৮০ ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানীর পোস্তার ব্যবসায়ীরা। শরীয়ত খানের রিপোর্ট। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আর 10টার পর থেকেই এসব চামড়া জমা হতে থাকে লালবাগের পোস্তায়। গরুর চামড়ার দর সরকার গতবারের চেয়ে কিছুটা বাড়ালেও সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা। ফলে ন্যায্য দাম না পাওয়া নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আমি 1000 টাকা পার পিস বলছিলাম, দিচ্ছে না তারা লাস্ট 700 এরকম বলে। এখন হয়তো দেখা গেছে 2-4টা চামড়া আমার 1200-1300 টাকা লস হইব। আর গতবার যে চামড়া ওনারা বলতেছে 2000 টাকা বা 1800 টাকা এরকম এক একজন এক এক রকম দাম বলতেছে। এখনকার মাল আমরা 12টা-1টা পর্যন্ত এই রেটেই কিনবো, এরপর থেকে কমতে থাকবে, কারণ কি মালগুলা যত লেট হবে তত এটার গ্রেডটা নষ্ট হতে থাকবে। তারপরে আসে লবণ দিতে হয়। লবণটা একটা বস্তা লবণ হলো 1100 টাকা। এটার মধ্যে লবণ মাল যায় আপনার গিয়া 7টা 6টা। গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া নিয়ে বিপাকে বিক্রেতারা। ছাগলের চামড়া আপনার লেবার চার্জ প্লাস লবণ এই খরচ মিলিয়ে এটার টাকাটা আসে না। তবে এবছর কোরবানি ঈদকে ঘিরে কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তা অর্জন সম্ভব বলে জানালেন আড়ত মালিকরা। টার্গেট ফুলফিল হয়েছে এইবারও। আজকে পর্যন্ত 80% আমাদের ফুলফিল হয়ে গেছে। আজকেও কিছু আমাদের এখান থেকে আড়তদার ভাইরা পারচেস করবে, সেই ক্ষেত্রে 100% ফুলফিল হয়ে যাবে। প্রথম দিনের কেনা চামড়া প্রক্রিয়াজাত করে রেখেছেন আড়তদাররা। লক্ষ্যমাত্রার 80 ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানীর পোস্তার আড়তদাররা। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা আর ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করেছে, কিন্তু তারা দাম পাচ্ছেন প্রতি বর্গফুট মাত্র 25 টাকায়। এই অবস্থায় আশানুরূপ দাম না পেয়ে লোকসানে পড়েছেন তারা। এছাড়া চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণেও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে চট্টগ্রামে ট্যানারি সংকটের কারণে চামড়ার দর কম বলে জানান আড়তদাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের ব্যবসায়ীরা চামড়ার দাম কম পাচ্ছেন, এর কোনো কারণ জানতে পেরেছেন কিনা? এছাড়া এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, যেমনটি বলেছেন, আসলে চামড়া নিয়ে চট্টগ্রামে কিন্তু নৈরাজ্য চলছে, কোনোভাবেই কিন্তু তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি যদি বলে রাখি, আসলে আড়তদারদের যে সমিতি আছে সেই সমিতির একটা সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু চামড়ার সঠিক দামটা পাচ্ছে না। এই আড়তদার সমিতি কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা 3.5 লাখ চামড়া সংগ্রহ করা, ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রায় তারা কিন্তু পৌঁছে গেছেন। এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু চামড়া সংগ্রহ করে সেটা কিন্তু সংরক্ষণ করারও ব্যবস্থা করে ফেলছেন। গতকালে এখানে কিন্তু সারি সারি চামড়া রেখে দিয়েছেন তারা। এখন পথে পথে কিন্তু চামড়া পড়ে আছে, কেউ নিচ্ছে না এই চামড়াগুলো, এবং আড়তদাররাও কিন্তু চামড়াগুলো নিচ্ছে না, যেহেতু তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু তারা পৌঁছে গেছেন, সেই জন্য কিন্তু তারা কোনো চামড়া নিচ্ছে না। এবং মৌসুমি ব্যবসায়ীরা গ্রাম অঞ্চল থেকে প্রতিটি চামড়া 200 থেকে 250 টাকা কিনেছেন। তাদের একটা লক্ষ্যমাত্রা ছিল আড়তদারের কাছ থেকে তারা 300 টাকায় সেই চামড়া তারা বিক্রি করতে পারবেন, কিন্তু আড়তদারের কাছে আনার পরে সেই চামড়া কিন্তু তারা নিচ্ছেন না, তারা নিচ্ছেন 1 থেকে 150 টাকার মধ্যে। এবং মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন যে আড়তদারদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের কারণে তারা কিন্তু লোকসান দিতে হচ্ছে। প্রতি বছরই কিন্তু আড়তদারের সিন্ডিকেট কারণে তারা লোকসান দিতে হচ্ছে এবং কোনোভাবে কিন্তু তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আড়তদার সমিতির সভাপতি যিনি আছেন তিনি জানিয়েছেন, আসলে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার সঠিক হিসাব না জানার কারণে তারা লোকসান দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন আড়তদার সমিতির সভাপতি। তবে যারা মৌসুমি ব্যবসায়ী আছে তারা অভিযোগ করেছেন আড়তদার সমিতির যে সিন্ডিকেট আছে সেই জন্য তারা কিন্তু লোকসান দিতে হচ্ছে। পথে পথে কিন্তু চামড়া পরে আছে এই মুহূর্তে। এই ছিল আমার কাছে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। ফারিয়া। সাইফুল, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের তলিয়ে গেছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফলে সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। তারা বলছে এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে।
জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাস্তাঘাট, দোকানপাট আর বাসাবাড়ি সবই তলিয়ে গেছে উজানের পানিতে। তীব্র ভোগান্তিতে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। এছাড়া টানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই, কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপ অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, খুব কষ্টের মাঝে আছে মানুষ। মেঘে বিঘা রাস্তা আসতেছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ ধরে পানি আইছে, রাতে মানুষ ঘুমাইছে বা রাস্তা মানে হঠাৎ পানি আইছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী একদিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে প্রায় 200 মিলিমিটার। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতে হয়েছে এর 3 গুণ। এতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যার শঙ্কা। যেহেতু উজানে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। যারা যাতে বাড়ি আছে তাদেরকে বলবো সতর্ক থাকার জন্য, এবং তারা যেন তাদের মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্রের জন্য তারা বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2022 সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গত মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া বৃষ্টি ও পাহাড়ি ঢলে তীব্র ভোগান্তিতে পড়ে সিলেটবাসী। সাইয়েদ মাহমুদ, RTV। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুরিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। ফারিয়া, দেখুন আমি কিন্তু এখন যেখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের টেগুরিয়া এলাকা। দেখতেই পাচ্ছেন আমি যে পানিটাতে আছি প্রায় কোমরের নিচে পানি আছে, অর্থাৎ হাঁটুর অনেক উপরে এবং কোমরের নিচে। এভাবে কিন্তু যত নিম্নাঞ্চলে যাবেন ততই কিন্তু মানুষের আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এক কথায় বলা যায় যে মিনিটে মিনিটে এখানে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ একটি দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। আমি যদি আপনাকে জানাই, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে যে বিপদ সীমার সুরমা নদীর পানি বিপদ সীমার প্রায় 70 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ছাতক পয়েন্টে প্রায় 180 সেন্টিমিটারের কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত নিম্নাঞ্চলে সবকটি এলাকায় প্লাবিত হয়ে গেছে। প্রায় 60টি উপজেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, তারা প্রত্যেকটি এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে তারা সরজমিনে এলাকা পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যে জিয়ার চাল, নগদ অর্থ এবং শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক বলেছেন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আমি মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তিনি এমনটা জানিয়েছেন যে ডলের পানি অব্যাহত থাকবে এবং এটি 2022 সালের বন্যা ছাড়িয়ে যাবে কিনা সেটি বিকেলের সময়টাতে বলা যাবে। ডল আরো কিভাবে আসতেছে, কত পরিমাণ আসতেছে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। মিয়ানমারকে উস্কানি দেওয়া হবে না, তবে আক্রমণ হলে তার উচিত জবাব দেওয়া হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় মিয়ানমার বিষয়ে দেশের সার্বভৌমত্ব কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তা দেখানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, 10 ভাগ মূল্যস্ফীতির সমস্যা আছে তা অস্বীকার করার উপায় নেই, তবে সরকারের আন্তরিকতা ও চেষ্টায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে।
সরকার ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতার সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ককে ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূস্বামী প্রজাভৃত্যের সম্পর্কে পরিণত করেছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সময় দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে মন্তব্য করে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে বলেও জানান রিজভী। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 11 জন ফিলিস্তিনের। এই ঘটনায় আহত হয়েছে অনেকে। অন্যদিকে দক্ষিণ রাফার তাল আস সুলতান এলাকায় হামাসের সাথে পাল্টাপাল্টি হামলায় 8 ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, গেল 7 সপ্তাহে তারা রাফায় 550 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শহরের 60% দখলে নিয়েছে। এছাড়া 22 ইসরায়েলি সেনা নিহত হয় বলে দাবি করেছে আইডিএফ। গাজা উপত্যকার বর্বর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 37,347 জন নিহত হয়েছে। আহত হয়েছে 85,000-এরও বেশি। খেলার খবর, ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ শুরু হয়েছে এফ গ্রুপের লড়াই। রাত 1টায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। রেড বুল অ্যারেনায় ম্যাচ শুরু রাত 1টায়। এর আগে দু দলের 5 বারে দেখা হয়েছিল, যেখানে 4 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছিল পর্তুগাল। 2022 সালে উয়েফা নেশনস লিগে দু দলের সবশেষ দেখায় চেক প্রজাতন্ত্রকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এই ম্যাচে দলকে 4-3 ফরমেশনে খেলাতে পারেন পর্তুগাল কোচ রোবার্তো মার্টিনেজ। আক্রমণ ভাগের মূল নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দুপাশে রাফায়েল লিয়াও ও বার্নার্দো সিলভার উপর আস্থা রাখতে চাইবেন কোচ। এদিকে একই গ্রুপের আরেক ম্যাচ তুরস্কের বিপক্ষে মাঠে নামবে জর্জিয়া। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। ধন্যবাদ সবাইকে।